দর্শক, সম্ভাবনার বাংলাদেশে আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রতিনিয়ত পরিবর্তনের দিকে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে আমরা অনেক কিছু প্রত্যাশা করছি। বাংলাদেশের পরিবর্তন নিয়ে যারা ভাবছেন, যারা বাংলাদেশের পরিবর্তনে পরিকল্পনা করছেন, এমন মানুষদেরকে আমরা বারবার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এমনই একজন গুণী মানুষ আজ আমাদের সামনে আছেন, যিনি বিশ্ব পরিবেশ আন্দোলনের একজন নেতা, কার্বন মুক্ত বিশ্বের একজন নির্বাহী পরিচালক এবং সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান। একই সাথে তিনি মানবতার বাসস্থান বাংলাদেশের এই সংস্থাটির চেয়ারম্যান এবং তিনি হসপিটাল কর্পোরেশন অফ ইউএসএ এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কাজ করেছেন। এমনই অসংখ্য বর্ণনা তার সম্পর্কে আমরা দিতে পারি। আমরা খুব সংক্ষিপ্তভাবেই আসলে আপনাদের সামনে তার পরিচয়টি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন জনাব রাইহানুল ইসলাম, যিনি চিটাগং থেকে শুরু করে বিশ্বমঞ্চে কাজ করছেন, যিনি বিশ্ব পরিবেশ পরিবর্তন বিষয় নিয়ে জাতিসংঘে বক্তব্য রেখেছেন। এমনই একজন ব্যক্তি আমাদের সামনে আছেন। আমরা জানার চেষ্টা করব, আপনি একজন চিটাগং ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলেন, এরপরে আপনি ইউএসএর মতো একটি দেশের হসপিটাল কর্পোরেশন অফ ইউএসএ এর মতো একটি প্রতিষ্ঠানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে আপনার কর্মজীবন শেষ করেছেন। আপনার এই ছাত্রজীবন থেকে কর্মজীবনের একটা সময়ের ইতিহাস যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমার ছাত্রজীবন শুরু হয় এখানকার বাংলাদেশের বাঁশখালী গ্রামের। আমার মায়ের নামে একটা স্কুল আমার আব্বা প্রতিষ্ঠা করেছিল অনেক আগে, আমাদের জন্মেরও আগে। তো আমাদের ফ্যামিলির একটা রিকোয়ারমেন্ট ছিল, আমরা সবাই ওই স্কুলে লেখাপড়া করতে হবে, যেহেতু স্কুলটা আমার আম্মার নামে। তো আমি ওখান থেকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ওই স্কুলে লেখাপড়া করেছি। তো এরপরে আমি ইন্টারমিডিয়েট পড়ার জন্য চট্টগ্রাম কমার্স কলেজ, ওখানে লেখাপড়া করেছি। স্যার, একটু যদি মাঝখানে প্রাসঙ্গিক প্রশ্ন করি, যে আপনার বাবা খান বাহাদুর বদিয়া আহমেদ চৌধুরী, যিনি এক্স এমএলএ এবং এক্স এমএলসি ছিলেন ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সির, তো এমন একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আপনার ওই যে গ্রামের স্কুলে আপনাদের পড়ালেখা করা ম্যান্ডেটরি করে দিয়েছিল আপনার বাবা। আপনারা আরও অনেক ভালো প্রতিষ্ঠানে হয়তো পড়ালেখা করতে পারতেন। এটাতে আসলে আপনার বাবার কী ধরনের চিন্তা ছিল একটু যদি বলতেন। হ্যাঁ, আমার বাবা ব্রিটিশ আমলে এমএলসি ছিলেন, এমএলএ ছিলেন। 1940 সালে উনি এমএলএ ছিলেন। ওনার কনস্টিটিউশন সম্বন্ধে একটা আইডিয়া দিই। ওনার কনস্টিটিউশন ছিল চিটাগং ডিভিশন, নোয়াখালী ইনক্লুডেড, আজকের দিনে কক্সবাজার, চিটাগং হিল ট্র্যাক্স, নোয়াখালী, ফেনী, কুমিল্লা। তখন কুমিল্লা ছিল পার্ট অফ ত্রিপুরার অংশ। হ্যাঁ, তো উনি ত্রিপুরারও ছিল ওনার কনস্টিটিউয়েন্সি। তারপরে ছিল সিলেটও ছিল। সিলেট, হ্যাঁ, এখন যেমন সিলেট, মৌলভীবাজার, ওগুলোও ওনার কনস্টিটিউয়েন্সি ছিল। কারণ উনি ছিল তখন ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির এমএলএ। তো ওই বেঙ্গল প্রেসিডেন্সি ওনার এরিয়া ছিল কক্সবাজার থেকে সিলেট পর্যন্ত। এটা ছিল অনেক, ইনক্লুডিং ত্রিপুরা। আচ্ছা। তো উনি অনেক সামাজিক কাজ করে গেছেন ওনার জীবনে। ওর মধ্যে একটি স্কুল প্রতিষ্ঠা উনি করেছেন। উনি তখনকার দিনে ব্রিটিশ আমলে একটা পোস্ট অফিস থাকারও একটা বড় কাজ ছিল ওনার। যিনি পোস্ট অফিস প্রতিষ্ঠা করেছেন, উনি বাজার প্রতিষ্ঠা করেছেন। এখানে এই খান বাহাদুর ফাউন্ডেশনের আন্ডারে এখন আমরা 2টা হাই স্কুল পরিচালনা করি। আমরা একটা মাদ্রাসা পরিচালনা করি। পারিবারিকভাবে করছেন? পারিবারিক ফান্ড থেকে আমরা করতেছি। তারপরে আমরা এতিমখানা পরিচালনা করি, অনেক বড়। আমরা একটা গার্লস কলেজ পরিচালনা করি। আমরা একটা পলিটেকনিক পরিচালনা করি। তো যেহেতু উনি এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ছিল,
ওই জিনিসটা আমাদের ব্লাডও আছে। তো আমরা এটা কন্টিনিউ করে যাচ্ছি ওনার ভিশনটাকে। তো গোয়িং ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন, যেটা আমার ছাত্র জীবনের। তো আমি ইন্টারমিডিয়েট কলেজ পড়েছি কমার্স কলেজে। তখন আমি কমার্স কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলাম। পরে আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হই। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাউল হলের ভিপি ছিলাম, নির্বাচিত ভিপি। পরে আমি ওখান থেকে অনার্স করার পরে বিকম অনার্স ইন অ্যাকাউন্টিং, এরপরে আমি এমকম পরীক্ষা দিয়ে আমি আমেরিকা চলে যাই। আচ্ছা। তো আমেরিকা যাওয়ার পরে আমি টেক্সাসে MBA করি। MBA শেষ করার পরে আমার ফ্যামিলির একটা ডিমান্ড ছিল, আমার ফ্যামিলিতে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এইটা আপনার ফ্যামিলির লোকজনেরই ডিমান্ড ছিল যে আমাকে চার্টার্ড আপনার অ্যাকাউন্টেন্ট বিছানায় বানায়। ওই হিসেবে আমাকে ওরা ওই কমার্সে দিয়ে দিছে, কমার্স কলেজে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ফ্যামিলিতে ডাক্তার ছিল, PhD ছিল, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল না। তো ওদের এক্সপেকটেশন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, আমি ইংল্যান্ডে না যেয়ে আমেরিকা গেলাম, যেহেতু আমেরিকা MBA করতে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে আমি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্সি, হুইচ ইজ সেম অ্যাজ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, তো ওটা আমি শেষ করলাম। তো আমি পরিবারের ডিমান্ডটাও ফুলফিল করলাম। আচ্ছা। ফুলফিল করার পরে আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে চাকরিতে ঢুকলাম। পরে আমি আমেরিকার এবং সারা বিশ্বের, এটাকে বলে হসপিটাল কর্পোরেশন অফ আমেরিকা, HCA। এখন ওরা নাম পরিবর্তন করেছে HCA হেলথ কেয়ার। আমাদের টাইমে ছিল হসপিটাল কর্পোরেশন অফ আমেরিকা, সেম কোম্পানি। ওরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হসপিটাল কোম্পানি এখনও। ওয়ার্ল্ডের লার্জেস্ট। ওদের 260টার মতো হসপিটাল ছিল। অ্যাকচুয়ালি আমি যখন জয়েন করি ওদের প্রায় 350টার মতো হসপিটাল ছিল। প্রত্যেকটা হসপিটাল, এখানে আমাদের বাংলাদেশে PG হসপিটাল আছে না, হ্যাঁ, অলমোস্ট ওই সাইজের হসপিটাল। সো চিন্তা করতে পারেন যে 360টা PG হসপিটাল, এই হসপিটাল কর্পোরেশনটা। তো আমি ইভেনচুয়ালি ওখানে প্রায় 37 বছর এই হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। CFO হিসাবে আমি কাজ করেছি, রিটায়ার্ড করেছি। তো আমি দেখেছি এই ক্যাপিটালিস্ট সিস্টেমটা কীভাবে কাজ করে, যেহেতু আমি ফাইন্যান্সে ছিলাম। তো এই আর কি। রায়হানুল ইসলাম, আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে আপনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন হসপিটাল কর্পোরেশন অফ USA, এটাও অনেক বিগেস্ট একটা প্রতিষ্ঠান। তো এখন আপনি বাংলাদেশ USA চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। তো এই যে আপনার কর্মজীবনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অর্থনীতি, এই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে আপনার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে পারেন এবং বাংলাদেশের মানুষ আপনার থেকে আসলে কতটুকু উপকৃত হতে পারে এবং আপনি কিভাবে কাজ করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা আমি বলতেছিলাম যে আমি দেখেছি বিজনেস ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল, ওখানে বড় কোম্পানিতে কাজ করেছি। আমি দেখেছি বড় কোম্পানিগুলো ইকোনমিক কন্ট্রিবিউশনটা কীভাবে করে এবং এই কন্ট্রিবিউশনে কারা উপকৃত হয় বেশি এবং কারা কম উপকৃত হয়। তো আমি দেখেছি বেসিক্যালি ওখানে সিস্টেমটাও গরিবদের পক্ষে কাজ করে না খুব একটা, ধনীদের পক্ষেই সিস্টেম এমনভাবে বিল্ড করা হয়েছে, মানে পৃথিবীতে আসলে এই প্র্যাকটিসটা সব জায়গায় আছে, হয়েছে যে এই কাজগুলো ধনীদের পক্ষেই যায়। তো ওটা আমি নিজের চোখে দেখেছি, অ্যান্ড আই ওয়াজ পার্ট অফ ইট। আমি দেখছি দুর্বলতাগুলো কোথায়। তো ওখান থেকে আমার আরও স্পৃহাটা বেড়ে গেল যে এখন এমন একটা ইকোনমিক সিস্টেম আমাদের পৃথিবীতে প্রয়োজন
যেটাতে সব মানুষগুলোই উপকৃত হবে। কিছু মানুষ বেশি উপকৃত হবে, কিছু মানুষ কম উপকৃত হবে, ওটা ঠিক আছে। কিন্তু দেখা গেল এই সিস্টেমগুলোতে 99% মানুষ খুব একটা উপকৃত হয় না, শুধু 1% মানুষ উপকৃত হয় এবং এই সিস্টেমটার বেনিফিট ভোগ করে। এবং তারা অভিজাত শ্রেণী। হ্যাঁ, এবং তারা অভিজাত শ্রেণী। অভিজাত না, অভিজাত শ্রেণী বলতে আমি যেটা বলি, অনেক সময় অভিজাত শ্রেণীর লোকেরাও গরিবের জন্য কাজ করে। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো যে তারা ধনী শ্রেণী। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে, তারা ধনী শ্রেণী, মানে এই 1% হচ্ছে যে ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত, রাইট। তো তো এটাই হচ্ছে, এই জন্য বাংলাদেশ, আমি যখন রিটায়ার্ড করলাম কোম্পানি থেকে, বাংলাদেশের অর্থনীতি আসলে কোন পথে আছে এবং এইখানে আসলে কি করার আছে বা কিভাবে অর্থনীতিটাকে ডেভেলপ করা যায়, এই বিষয়ে কি ভাবছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। কারণ আমাদের ইকোনমিটা মেইনলি অ্যাটলিস্ট গত 200 বছর, হ্যাঁ, আফটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945-এর পরে সারা পৃথিবীর ইকোনমিক সিস্টেমটা কন্ট্রোল করেছে ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আমেরিকা। হ্যাঁ, এরাই কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিটা কন্ট্রোল করতেছে, এখনও করছে। তো এই ইকোনমিক সিস্টেমগুলোতে ওরা ওয়ার্ল্ড ব্যাংক করেছে, IMF করেছে, আমরা সবাই জানি। তো এদের সিস্টেমের বাইরে যারা কাজ করতে যায় ওরা সাকসেসফুল হয় না। হ্যাঁ, যেটা আমরা দেখেছি, সোভিয়েত কমিউনিস্ট সিস্টেমটা কাজ করে নেই, সোভিয়েত ফল হয়ে গেছে। কিন্তু আমরা পরে দেখলাম চাইনিজ ইকোনমিক সিস্টেমটা, ওরা আমেরিকান ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করে ওরা এগিয়ে গেছে, অনেক বেশি এগিয়ে গেছে। তাহলে আমাদেরও কিন্তু ওই ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতর দিয়ে কাজটা করে যেতে হবে। আমরা যদি এখানে বলে যে আমরা এখানে কমিউনিজম রাখবো, তাহলে এটা কাজ করবে না, কারণ আমরা এখনও কিন্তু ওরা ডোমিনেট করতেছে। ঠিক আছে, তো আমাদের এই ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে আমাদের সমাজতন্ত্রকেও রাখতে হবে। সমাজতন্ত্র এবং কমিউনিজম, সমাজতন্ত্র, ওকে, এটাতে আমি আসতেছি। সমাজতন্ত্র এবং কমিউনিজম এক্স্যাক্টলি সেম জিনিস না। আমরা বলি ডেমোক্রেটিক সোশ্যালিজম। সেটা হচ্ছে ডেমোক্রেসিটাও থাকবে একটা দেশে, বাট গরিবের একটা সে থাকবে, কৃষক শ্রমিকদের একটা সে থাকবে। ঠিক আছে, কৃষক শ্রমিক, এই যে গত 50 বছরে বাংলাদেশে, বিশেষ করে গত 20 বছরে যে ডেভেলপমেন্টগুলো বাংলাদেশে হয়েছে আমরা শুনেছি এবং দেখতেছি, এই ডেভেলপমেন্টগুলোর কিন্তু জিডিপি বাড়ছে বাংলাদেশে, এটাকে স্বীকার করতে হবে নিঃসন্দেহে। জিডিপির বেনিফিটগুলো আসলে 99% মানুষ পায়নি, মানে এই মেজরিটি পার্সেন্ট আসলে বঞ্চিত হয়েছে এখান থেকে। বাংলাদেশের ক্ষেত্রে আরও ওয়ার্স সিনারি হচ্ছে, এখানে কিছু অলিগার্ক বলে আমরা, খুব সীমিত সংখ্যক মানুষ বেশি ধনী হয়ে গেছে। তো আমরা যদি জিডিপিকে পার ক্যাপিটা ধরি, তাইলে কিন্তু অনেক ভালো করতেছে বাংলাদেশ। কিন্তু আমরা যদি এই অলিগার্কের ইনকামটা বাদ দিয়ে দিই প্রোডাকশন, তাহলে কিন্তু বাংলাদেশ সামনের দিকে আগায় নেই, বাংলাদেশ বরঞ্চ পিছিয়ে গেছে। মানে ধনী হওয়াটা দোষে না, কিন্তু এখানে দুষ্কৃতিকারীরা আসলে ধনী হয়ে গেছে। হ্যাঁ, ধনী হওয়াটা দোষের কিছু না। ধনী করা যদি, ওরা যদি রিইনভেস্ট করে টাকাটা বাংলাদেশে, আরও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে এবং শ্রমিক এবং ওদের ন্যায্য পাওনাটা দেয়, ওরা যাতে লিভিং, ওই বেতন দিয়ে যাতে ওরা সংসার চালাতে পারে, এই জিনিসটা যদি করতো, তাহলে বাংলাদেশ যে জিডিপি, টোটাল জিডিপি যেটা দেখাচ্ছে, অনেক উপকৃত হতো এবং গরিবরা অনেক উপকৃত হতো। কিন্তু এটা হয়নি। মানে একটা সুষম বন্টন হতে পারতো, অ্যাটলিস্ট সুষম বন্টন না হলেও অ্যাটলিস্ট কৃষক শ্রমিকরা খেয়ে পরে বাঁচতে পারত।
এখন আমরা জানি এখানে গার্মেন্টস শ্রমিকরা আছে, ওরা যে বেতন পায় আমার মনে হয় ওই বেতন ওদের সংসার চলে না। খুবই কঠিন আসলে খুব কঠিন। বর্তমান বাংলাদেশের যে তো এই যে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা যে বাইরে চলে গেল, এই টাকাগুলো যদি দেশে থাকতো এবং এই টাকাগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউটেড হতো, তাহলে হয়তো ইকোনমিক কন্ডিশন আরও ভালো হতো। তো যেটা আসল পয়েন্টে আসি, আমাদের এই ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতর দিয়ে ইকোনমিটা আগায় নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে এটার বেনিফিট যাতে বেশিরভাগ মানুষ পায়, অবশ্যই এই জিনিসটার উপরে আমরা এমফাসাইজ করতেছি। এটা আমাদের জন্য খুবই হ্যাঁ, দরকার। আমরা এখন যদি বলি এখানে কমিউনিজম প্রতিষ্ঠা করতে বামপন্থীদের সাথে আমাদের একটু পার্থক্য এখানে, যে ওরা এখানে এক্স্যাক্টলি ইউরোপিয়ান কমিউনিজম এখানে প্রতিষ্ঠা করতে চায়, এটা কাজ করবে না। সেকেন্ডলি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এটা আমি অনেক জায়গায় বলেছি, জি অবশ্যই। ইউরোপিয়ান বা রাশিয়ান টোটালিটারিয়ান ইকোনমি বা ওদের যে সিস্টেমটা ছিল সোভিয়েতের সময়, ওরা ধর্মকে বাদ দিয়ে দিছে। তো বাংলাদেশ তো ধর্মভীরু মানুষ, অবশ্যই এবং ধর্ম রেখে যে সমাজতন্ত্র আগানো যায় না, এটা ঠিক না। বা সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে সমাজতন্ত্রের সাথে ধর্মের যে কনফ্লিক্ট আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আসলে ব্যাপারটা কোনো কনফ্লিক্ট নাই, সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নাই। ধর্ম বলছে যে হিন্দু ধর্ম বলুন, মুসলিম, ইসলাম বলেছে যে ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, হ্যাঁ তাই না? ইসলাম বলছে জাকাত দাও। হ্যাঁ হ্যাঁ, তার মানে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইসলামে অলরেডি 1400 বছর আগে বা 1500 বছর আগে ওরা বলে গেছে। এটা আমাদের সাথে, এই সমাজতন্ত্রের সাথে ওদের কোনো কনফ্লিক্ট নেই। তো যেটা হচ্ছে আমরা যেটা মার্কসীয় ইকোনমি বলি বা মার্কসিজম বলি, তো মার্কস হিমসেলফ ধার্মিক ছিল না, আসলে ধর্মের প্রতি তার এই আগ্রহটা কম ছিল। আচ্ছা তো ওই জন্য যেহেতু সোভিয়েতরা মার্কসিজমকে ফলো করেছে, ওই জন্য ওরা ধর্মের উপর আঘাতটা করেছে। ইট ইজ নট রিয়েলি নেসেসারি। ধর্মকে সুন্দরভাবে রেখে সমাজতন্ত্রের বা গরিবের পক্ষে কাজ করা যায়, এটা সম্ভব ছিল। ওরা করে নাই, কিন্তু আমাদের ওরা যারা এক্স্যাক্টলি কপিকেট করতে চায় বাংলাদেশে, এটা সম্ভব না। বাংলাদেশের মানুষকে যদি আমি বলি তুমি গির্জায় যাবে না, তুমি মসজিদে যাবে না, তুমি মন্দিরে যাবে না, এটা হবে না, ইটস নট গোইং টু ওয়ার্ক। এটা রেখেই আমাদের গরিবের পক্ষে কাজ করা সম্ভব। এখানে আপনি মানে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন, তারা আপনাকে বর্জন করবে, এরকম একটা ঘটনা। বর্জন করবে, এটা ইটস নট নেসেসারি। ধর্মকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেই যার ধর্ম সেই ধর্ম পালন করবে। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আশা করি অনেকে আমাকে ভুল বুঝবেন না। আসলে একটা উইকনেস আমি মনে করি যে কমিউনিজম কাজ করে না সোভিয়েতে, ধর্ম না থাকলে মানুষের মোরালিটি, হোয়াট ইজ মোরালিটি? আমি যে কাজটা করে কেউ দেখবে না, আমাকে কেউ জানতে পারবে না। আমি এমন একটা কাজ করতেছি, কেউ দেখবেও না, কেউ জানতে পারে, যে কাজটা আমি করতেছি ওটাই মোরালিটি। ঠিক আছে? তো আমি যদি চুরি করি, যদি কেউ দেখে, আমি কিন্তু চুরি করব না, ঠিক আছে? জি, কিন্তু না দেখলে, কেউ জানতে না পারলে, এটা একটা আছে। কিন্তু আমি যদি একজন মানে আল্লাহ বা ভগবান বা যদি বিশ্বাস করি যে ও তো দেখতেছে আমাকে, এই স্ট্যান্ডটা যদি থাকে, তাহলে ওই অনেক খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার সম্ভাবনা থাকবে। যে জন্য আমরা দেখেছি সোভিয়েতে যারা লিডারশিপ পর্যায়ে ছিল, ওরা অনেক সময় এবিউজ করেছে ওই সিস্টেমটাকে। ওরা যদি মরালি স্ট্রং থাকতো, ওই এবিউজটা হতো না, তাহলে ডেভেলপমেন্টটা আরও অনেক বেশি হতো। আমেরিকা, ইউরোপ চেষ্টা করলেও হতো, ওদেরকে দমায় রাখতে পারতো না। এটা আমার একটা অবজারভেশন। আচ্ছা আচ্ছা, আমরা আসলে যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের অর্থনীতি, বর্তমান পরিস্থিতি এবং এটার সম্ভাবনা,
এবং হচ্ছে যে এই অর্থনীতিতে আসলে কিভাবে কাজ করা যায় বা আপনারা এটা নিয়ে কীভাবে কাজ করছেন, তো সে বিষয়ে আমরা জানলাম। আসলে আমরা আরেকটা বিষয় জেনেছি যে আপনি সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই প্রতিষ্ঠান আসলে কেন করেছেন বা এটির কাজ কি, আপনারা কি করতে চান, সেই বিষয়ে হয়তো আমরা আরেকটা এপিসোডে আপনার থেকে বিস্তারিত জানব। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে এই সেন্টারটা আসলে কেন করলেন বা কী কাজ? সিরাজ আলম খান দাদাভাই উনি আমার খুব শ্রদ্ধার পাত্র। তো আমরা যখন ছাত্র অবস্থায় রাজনীতি করতাম তখন তো উনি অনেক বড় গোছের নেতা, ওনার সাথে সরাসরি আমি সম্পৃক্ত ছিলাম না। তো আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে তো ওনার অবদান এটা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আগের সরকার অস্বীকার করার চেষ্টা করেছে, এটা আসলে ওনাকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। তো পরবর্তীতে উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে উনি ইউনিভার্সিটিতে কিছুদিন টিচিং করতেছিল, শিক্ষকতা করতেছিল, তখন আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ে ওনার। আচ্ছা। হ্যাঁ, তো এরপর থেকে আমি ওনার সাথে যোগাযোগ রাখি। ওনার ওনার সাথে বেসিক্যালি সপ্তাহে অলমোস্ট একবার কথা হতো, কম হলেও। তো ওনার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাই। তারপরে উনি মারা যাওয়ার পরে তখন আমার সাথে আবার আসামা আব্দুর রব সাহেবের সাথেও খুব ঘনিষ্ঠতা, যেহেতু আমরা 1972 একসাথে ওনার রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম। তো উনি আমাকে বলল যে, আমি যখন বললাম একটা সিরাজ আলম খান তো উনি তো মারা গেছেন, উনি তো নিজে তো কিছু পায় নাই বাংলাদেশ থেকে, উনি আসলে পাওয়ার চেষ্টাও করে নাই, পায়ও নাই, কেউ স্বীকারও করে নাই। তো গত যেই সরকারগুলো এসছে বাংলাদেশে, সবাই শুধু নিজের অবদান নিয়েই ব্যস্ত ছিল। ওরাই স্বাধীনতা সংগ্রামে সব কিছু করেছে, আর কেউ কিছু করেনি। তো উনি মারা যাওয়ার পরে আমরা বললাম যে ঠিক আছে, ওনার নামে একটা আমরা সেন্টার করলে তাহলে ওনার ভিশনটাও ধরলাম এবং এই সেন্টারের মাধ্যমে আমরা মেহনতি মানুষের পক্ষে কথা বলার একটা স্কোপ থাকবে আমাদের। তখন আসামা আব্দুর রব উনি আমাকে বললেন যে ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি। তো উনি বললেন যে আমি বেঁচে থাকতে ওই সেন্টারটা দেখে যেতে চাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আমার সাথে মোশাররফ হোসেন মন্টু সাহেবও ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে রব ভাই, আপনি বেঁচে থাকতে এটা আমরা করব। তখন ওই কথা বলার প্রায় 1 বছরের মধ্যেই আমরা কাজ করে শেষ করলাম। আমরা যখন বাই দ্য ওয়ে আমরা যখন এই সেন্টারটা শুরু করি তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল। এই সেন্টারের কাজ যখন শুরু করি, আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন নাকি? আমরা একটু ভয়ে ছিলাম, কারণ এই আওয়ামী লীগ সরকার, বিশেষ করে গত 17 বছরের সরকার, সব কিছু একজনই করেছে, আর কেউ কিছু করে নাই, এবং সিরাজ আলম খানের অবদান অস্বীকার করার প্রচেষ্টা হয়েছিল। তো এখন সিরাজ আলম খান সেন্টার করাটা ওনারা পছন্দ করবেন, এটা আমরা বুঝে গেছি। তবু আমরা রিস্কটা নিয়েছি, যেহেতু একটা ভালো কাজ করতে রিস্ক থাকবে। একটু যদি প্রাসঙ্গিক একটা ছোট্ট প্রশ্ন করি, যে এখানে আসলে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের যেই অবদান, সেটা স্বীকার করলে কি আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ার কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা ছিল না। তারপরেও তারা করেছে। এই জন্য এটার রেজাল্ট এখন ওরা পাচ্ছে। ওরা সব কিছু একজনেই করেছে, দেখাতে যাচ্ছিল। এটা আসলে এটা অনেকের কন্ট্রিবিউশন ছিল স্বাধীনতাতে, অনেকের কন্ট্রিবিউশন ছিল। এবং দাদাভাইয়ের কন্ট্রিবিউশন যদি আমি বাংলাদেশের 4 জনের নাম বলি, ওনার নামটা আসতেই হবে। তো একজন কন্ট্রিবিউট করেছে, আর কারো নাম আসে নাই, এটা বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করে নাই, করবে না। সবার কন্ট্রিবিউশনকে যদি স্বীকার করা হতো তাহলে জিনিসটা সুন্দর হতো, নিঃসন্দেহে। আচ্ছা, আমরা আসলে এই বিষয়ের উপরে আপনার থেকে আরও অনেক আলোচনা শুনবো পরবর্তীতে।
আপনি অতি সম্প্রতি মানবতার বাসস্থান বাংলাদেশ নামে একটি কার্যক্রম শুরু করেছেন এবং দেশের হতদরিদ্র এবং গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছেন, তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। এই ব্যাপারটা আপনার মাথায় আসলে কিভাবে আসলো এবং কি চিন্তা করে করছেন? এই মানবতার বাসস্থান বা এটার ইংলিশ নাম হচ্ছে হ্যাবিট্যাট ফর ম্যানকাইন্ড। যেহেতু এই কনসেপ্টটা আমার মাথায় আসছে, আমেরিকার প্রেসিডেন্ট উনি রিসেন্টলি মারা গেছেন, প্রেসিডেন্ট কার্টার। আচ্ছা। উনি খুবই ভালো লোক ছিলেন এবং খুব মানবতাবাদী ছিলেন উনি। তো উনি একটা আমেরিকাতে উনি প্রেসিডেন্ট মানে রিটায়ার হওয়ার পরে তো উনি একটা এরকম প্রোগ্রাম শুরু করেছে, ওটার নাম হচ্ছে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি। আচ্ছা। ওটার সাথে আমি ইনডিরেক্টলি একটু ইনভলভ ছিলাম এবং আমার মেয়েও একটু করে ইনভলভ ছিল, বেশি না। তো আমার সবসময় মাথার মধ্যে ছিল যে এই যে এত বড় একটা লোক, আমেরিকার প্রেসিডেন্ট, উনি এই গরিবের জন্য এইগুলো করলো, এত বড় ভালো কাজ। ওই জিনিসটা আমার মাথায় সবসময় ছিল। হ্যাঁ, তো এবং উনি এগুলো করেছে বিশেষ করে যারা অ্যাফোর্ড করতে পারে না বাড়ি, ওদেরকে বাড়ি করে দেওয়ার। হ্যাঁ, তো আমি সেম কনসেপ্টটা, বাংলাদেশের মানুষ আমেরিকার মানুষের তুলনায় আরও অনেক বেশি গরিব। তো আমরা প্রজেক্টটা শুরু করেছি, এখন যাদের জায়গা আছে, বাড়িঘর নাই বা ভেঙে গেছে, থাকার নাই, বৃষ্টি পড়ে, ওই সব বাড়িগুলো আমরা রিপেয়ার করে দেবো। রিপেয়ার না, আমরা ভেঙে নতুন করে দেবো বাড়ি। ওই প্রজেক্টটা আমরা শুরু করেছি, আমরা অলরেডি 5টা বাড়ি শেষ করেছি। তা আমাদের গোলটা হচ্ছে আমরা আগামী 3 থেকে 5 বছরে 1000টা বাড়ি করে দেব। তো লেটলি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে অনেকের পুরো বাড়ি করার দরকার নেই, কিছু রিপেয়ার করে দিলেও হবে ওদেরকে, ভালোভাবে রিপেয়ার করে দিলে। তো আমরা এটা কনসিডার করতেছি। অ্যাকচুয়ালি হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি প্রেসিডেন্ট কার্টার যেটা করেছে, ওদের মধ্যে দুই ভাগে ছিল। একটা হচ্ছে একটু যদি প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞেস করি যে আপনার এই ভিডিওটি যখন মানুষ দেখছে, এই সময়ে হয়তো অনেক এই দেশের হতদরিদ্র মানুষ, গৃহহীন মানুষ আপনার কাছ থেকে এই সহায়তা পাওয়ার জন্য চেষ্টা করবে অথবা এই সহায়তা নেওয়ার জন্য আপনার দ্বারস্থ হবে। তো সেই ক্ষেত্রে তারা আসলে কি প্রসিডিউরে এই সহায়তাটা পেতে পারে, নাকি আপনারাই খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করছেন? একটু যদি ক্লিয়ার করতেন। ওকে, আমরা এটা শুরু করেছি পাইলট প্রজেক্ট বলি আমরা। হ্যাঁ, পাইলট প্রজেক্ট। এটা কীভাবে, খরচ কীরকম হবে, এটা দেখতে কীরকম হবে, এটা তো আর বিরাট একটা বড় বাড়ি হবে না, এটা গরিবদের জন্য করা হচ্ছে, যারা রাতে ঘুমাতে পারে না, বৃষ্টির পানি পড়ে বা বাড়ি নাই, রাস্তায় ঘুমায়, ওরকম। তো আমরা বেসিক্যালি যেটা প্ল্যানটা আমাদের হচ্ছে, আমরা একসাথে ধরেন 4-5টা বাড়ি করব, ঠিক আছে, কাছাকাছি এরিয়ার মধ্যে। তো আমরা শুধু ম্যাটেরিয়ালের পয়সাগুলো আমরা দেব। আচ্ছা। কিন্তু ওই মনে কনসেপ্টটা হচ্ছে এটা, মনে কর 5টা বাড়ি, তাহলে 5টা বাড়িতে অ্যাটলিস্ট ওদের 5 জন লোক তো আছে। জি। 5টা বাড়ির মানে যারা কাজ করতে পারে, ওরা বয়স্ক, ওদের ছেলেরা আছে বা মেয়েরা আছে। তো আমরা যদি 5 জন লোক 5টা বাড়িতে হেল্প করে, তাহলে আমাদের ওই শ্রমিকের পয়সাটা বেঁচে যায়। জি। এটা কমিউনিটি ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা আমেরিকাতেও আছে। তাহলে আমরা শুধু ম্যাটেরিয়ালগুলো কিনে দেবো আমাদের, আমি আপাতত পার্সোনাল ফান্ড থেকে করে দিচ্ছি, তারা নিজেরাই শ্রম দিয়ে বাড়িটা করে বাড়িটা শেষ করবে শ্রম দিয়ে, ম্যাটেরিয়াল সব আমরা দেব। হ্যাঁ, এই হচ্ছে কনসেপ্ট। এখন তারা সহায়তা কিভাবে আপনাদের কাছ থেকে পেতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্ল্যানটা করেছি 1000-এর মতো বাড়ি। এটা বাংলাদেশের জন্য কিছুই না। জি, ঠিক আছে। 1000-এর মতো বাড়ি করতে গেলে অ্যাটলিস্ট আমি দেখতেছি অ্যাবাউট $US ক্লোজ টু প্রায় $2 মিলিয়ন মতো যাবে, আমি হিসাব করে দেখলাম আর কি একটা। হ্যাঁ, সো
তো এখন আমার পক্ষে তো সম্ভব না, আমরা এখনো ডোনেশনও নিচ্ছি না, কারণ ডোনেশন নিতে গেলে আমরা মেক শিওর করতে চাচ্ছি এখানে কোনো ধরনের কোনো ফান্ড যাতে অ্যাবিউজ না হয়। আচ্ছা। হ্যাঁ, আমরা এটাও দেখেছি এখানে এনজিওরা অনেক ভালো কাজ করতেছে এবং আমরা ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবার অনেক এনজিও আছে যে টোটাল ফান্ড যে ওরা কালেক্ট করে সেটা ওর থেকে 80% ওদের খরচই চলে যায়, হ্যাঁ, আর 20% হতে এখানে যায়। আমরা ওই ধরনের এনজিও, ওই ধরনের কোনো প্রোগ্রাম আমরা যেতে আমাদের ওই 100% ডোনেশন পুরো ব্যবহৃত হবে আমাদের আমাদের এমপ্লয়ীদের বেতন বা এটা সেটা, এটা আমাদের নিজেদের পকেট থেকে যেতে হবে। এটাই এর জন্য আমরা ওই পর্যায়ে যাইনি, আমরা এখন আমার পার্সোনাল ফান্ড থেকে করে যাচ্ছি জিনিসটা। আচ্ছা, আমাদের প্রশ্নের যেটি জায়গা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে দারিদ্রতা আসলে এতটাই প্রকট, আর এইখানে এই মুহূর্তে যেই মানুষগুলো ভিডিও দেখছে তাদের অনেকের মনে হয়তো বা আশার সঞ্চার হচ্ছে, তারা অনেকেই হয়তো বা এই ভিডিওর মাধ্যমেও হয়তো বা আমাদেরকে বলতে পারে যে আমাদের একটি বাড়ির ব্যবস্থা করে দেন। সেই ক্ষেত্রে আসলে আমরা তাদেরকে কি বলবো বা তারা কিভাবে আপনার এই সহায়তাটা পেতে পারে? সহায়তা হচ্ছে আমাদেরকে যদি ওরা যোগাযোগ করে আমাদের সাথে, তাইলে কীরকম মানে কতটুকু মানে যোগাযোগটা হচ্ছে। এখন যদি একসাথে যদি 5,000 মানুষ আমাদেরকে কল করে, এটা তো সম্ভব না। আমরা তো এই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। এটা নিয়ে আপনারা ভাবছেন যে আসলে এটা কীভাবে হবে। এটা জাস্ট আমরা পাইলট প্রজেক্ট শুরু করছি। আমাদের গোল হচ্ছে 3 থেকে 5 বছরের মধ্যে আমার পার্সোনাল ফান্ড থেকে আমি 1000 বাড়ি করে দেব। কিন্তু বাকিগুলো কীভাবে হবে, এবং আমাদেরকে দেখে এখানে অনেক বড় লোক আছে, ওরাও আমাদেরকে দেখে ওরাও হয়তো উৎসাহিত হবে কাজ করার জন্য, ওদেরকে আমরা হেল্প করব। এবং আমাদের আরও ফিউচারে প্ল্যান হচ্ছে এই 1000 বাড়ির পরে আমরা বাকিগুলোতে আমরা যখন ডোনেশনের দিকে যাব, আমরা মনে করেন টিন কোম্পানির কাছে যাব, মানে বলবে যে আপনাদের কস্টে আমাদেরকে দেন, আপনারা আমাদের থেকে প্রফিট করবেন না। জি, হ্যাঁ, যেমন সিমেন্ট কোম্পানির কাছে আমরা গেলাম, বলছে আমরা আপনাদের থেকে ডোনেশন দেব না, কিন্তু আপনার কস্টে আমাদেরকে বিক্রি করেন। এভাবে আমরা খরচটা কমাতে পারলে আমরা অনেক বেশি বাড়ি করতে, এটাই আমাদের ইভেনচুয়াল গোল। আমরা সব কোম্পানির কাছে যাব, আপনাদের ডোনেশন দিতে হবে না, আপনার কস্টে আমাদেরকে বিক্রি করেন, আপনারা লাভ করবেন না। এরকম আমার মনে হয় ওরা হয়তো এটা উৎসাহিত হবে, হয়তো আমাদের সহায়তা করবে। বুঝতে পেরেছি। যাই হোক, আসলে আপনার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আমরা কথা বললে অনেক কথা আসলে বলার মতো আছে। আমরা আগামীতে আরও অনেক কথা শুনব। বাংলাদেশ থেকে পৃথিবীর উন্নত দেশে গিয়ে সেখানে কর্মজীবন শেষ করেছেন এবং সেই উন্নত জীবন থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের জন্য ভাবছেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, এই গরিব মানুষগুলো নিয়ে ভাবছেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের মানুষের জন্য আপনি খুব সংক্ষেপে যদি কিছু কথা বলতেন, আমরা শেষ করব, তার আগে একটু যদি বলতেন। আমার জন্ম বাংলাদেশে, আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি। জি, আমি আমেরিকাতে লেখাপড়া করতে গেছি, ওখানে চাকরি করেছি, ওদের সিস্টেমটা আমি বুঝেছি, কিন্তু আমার মন থেকে বাংলাদেশ কখনো যায়নি। আমি আগেও অলমোস্ট যখন ছাত্র অবস্থায়ও আমি বা চাকরির অবস্থায়ও আমি বছরে একবার বাংলাদেশে আসতাম। তো আমি রিটায়ার করার পরে আমি এবং অ্যাটলিস্ট 4-5 বার আছি। এই বাংলাদেশ আমার মন থেকে কখনো যায়নি। আমরা এটা আপনার কর্মকাণ্ডে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ওটা যায়নি। এবং বিশেষ করে লেস ফরচুনেট পিপল যাদেরকে বলি বা গরিব যাদেরকে বলি, যে ওদের কাজগুলো আমার আব্বাও করেছে, ওদের পক্ষে কাজ, আমাদেরও দায়িত্ব আছে ওদের পক্ষে কাজ করার জন্য। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যেহেতু আমার মানে সাকসেসটা আমেরিকাতে, ফাইন্যান্সিয়াল সাকসেস যেটা, আমি আমেরিকাতেও কিন্তু গরিবদের পক্ষে কাজ করি। এটা কিন্তু আপনারা জানেন। আমরা আসলে জেনেছি কিছুটা। হ্যাঁ, আপনাকে প্রশ্ন, এটা একটা অর্গানাইজেশন আছে, ওরা হচ্ছে CIVN,
which is a English commissary is very necessary organization আমেরিকাতে। ওরা করে কি, যারা জেলে যায়, বিশেষ করে আফ্রিকান আমেরিকান, আমরা এখানে বলি, এখানে আপনারা বলেন ব্ল্যাক আমেরিকানরা, যেহেতু ওদের অপরচুনিটি কম, ওরা অনেক সময় ক্রাইম প্রোন হতে পারে, ওরা জেলে থাকে বেশি। তো ওরা যখন জেলে যায়, সাফার করে ওদের বাচ্চারা। তো আমরা করি কি, অর্গানাইজেশনের মাধ্যমে ওদের বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, সেই ব্যবস্থাটা, ওদের বাচ্চারা যাতে খেতে পারে, এই জিনিসগুলো এই অর্গানাইজেশনটা প্রোভাইড করে। আমি অর্গানাইজেশনের সাথে ইনভলভ। আমি চিন্তা করছি, আমি ওই দেশে টাকাটা কামালাম, ওই দেশের গরিবের জন্য তো আমাকে কিছু করা অবশ্যই। ওই জন্য ওই অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ অ্যাক্টিভলি। ওটা প্রায় আজকে 7-8 বছর থেকে। সো এগেইন আমি কনক্লুড করতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো, এবং ঠিকভাবে যদি বাংলাদেশের নেতৃত্ব যারা দিচ্ছে বা সামনের দিকে যারা দেবে, ওরা যদি নিজেরা একটু অনেস্ট থাকে, ওরা যে পার্টিরই হোক, নিজেরা যদি একটু অনেস্ট থাকে, তাহলে এদেশে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তো এখানে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে করাপশনটাকে ডিফিকাল্ট করতে হবে। করাপশনটাকে যদি আমরা এই সিস্টেমে ডিফিকাল্ট করে ফেলতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এবং এই জন্য বলবো, এখন বাংলাদেশে আমরা ওভারঅল পপুলেশন ওয়াজ, আমরা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, কিন্তু এটা কিন্তু একটা অ্যাসেটও। অ্যাসেট এই জন্য বলতেছি, উন্নত বিশ্বগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা এবং চায়নাতেও মানুষ কমে যাচ্ছে, জনসংখ্যা হারাচ্ছে, জনসংখ্যা হারাচ্ছে। আমরা এটা, হ্যাঁ, তো আমরা ওইগুলো ফুলফিল করতে পারি। আমরা এখান থেকে আমাদের লোকগুলো পাঠাতে পারি কাজ করার জন্য। এখানে আমাদের ফরেন রেমিটেন্সটা অনেক বাড়বে। আমি আবার রেমিটেন্সের উপরে কাজ করি আমেরিকাতে। রেমিটেন্স কেমনে বাড়ানো যায়, বা আমেরিকার থেকে এখানে লিগ্যাল ওয়েতে রেমিটেন্স কেমনে আনা যায়, এটার উপর আমি কাজ করি। বিশেষ করে আমেরিকাতে যারা আওয়ারলি কাজ করে, ওরা রেমিটেন্সগুলো বেশি পাঠায়। যারা আমাদের মতো প্রফেশনাল লেভেলে কাজ করে, ওরা কিন্তু খুব একটা রেমিটেন্স পাঠায় না। ওরা বরং তো এখান থেকে জায়গায় বিক্রি করে উল্টে ওখানে টাকা নিয়ে যায়। এটা আমরা যেটা শুনেছি, আমি জানি না। যারা টাকা পাঠায় ওরা আসলে হার্ড ওয়ার্কিং বাংলাদেশি, যারা এখানে টাকা পাঠাচ্ছে, মিডল ইস্ট থেকে পাঠাচ্ছে, দে আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং। তো আমরা চেষ্টা করছি যে ওদের টাকা পাঠানো যাতে ইজি হয়, লিগ্যাল ওয়েতে, লিগ্যাল চ্যানেলে। তো অ্যাপের ব্যাপার আছে। এখন আমরা এনকারেজ করতেছি যে টাকা আজকে পাঠালে 1 ঘন্টার মধ্যে টাকা চলে আসবে ব্যাংকে। এই জিনিসগুলো আমরা জানাচ্ছি বাংলাদেশের। তো এগেইন বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা এই চেষ্টা করব যে সরকারি আসুক, এই বাংলাদেশ ইকোনমিতে যাতে আমার কোনো হেল্প লাগলে আই এম উইলিং টু ডু দ্যাট। অ্যাট দ্য সেম টাইম আমরা মেক শিওর করব কৃষক এবং শ্রমিক এবং মেহনতি মানুষের স্বার্থ যাতে কেউ বিসর্জন দিতে না পারে, এই জন্য আমরা চাপ প্রয়োগ করব যে সরকারে আসুক সামনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম। যেই মুহূর্তে এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে, দেশকে পঙ্গু করার জন্য কাজ করে যাচ্ছে, সেই সময় জনাব রায়হানুল ইসলামের মতো কিছু মানুষ যারা দেশ নিয়ে ভাবছেন, দেশের অর্থনীতি নিয়ে ভাবছেন, দেশের অর্থনীতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে ভাবছেন, এমন মানুষগুলোকে যেন আমরা সঠিক মূল্যায়ন করতে পারি এবং এমন মানুষ বাংলাদেশে আরও জন্ম নিক, সেই প্রত্যাশা আমরা করছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।